নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার সাময়িক স্বস্তি পেয়েছেন যোগ্য চাকরিহারারা। শীর্ষ আদালতের নির্দেশ মতো 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম নির্দেশের পরে বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে চাকরিহারাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার সাময়িক স্বস্তি পেয়েছেন যোগ্য চাকরিহারারা। শীর্ষ আদালতের নির্দেশ মতো 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম নির্দেশের পরই বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে চাকরিহারাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, যোগ্য চাকরিহারাদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টি দেখছিল রাজ্য। সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়েছিল, এবার সেই আবেদনেই সাড়া দিল কোর্ট। এবছরই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে 31শে মের মধ্যে এসএসসিকে নতুন করে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে। এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে 2016 সালে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদিও সে সময় প্রশ্ন উঠেছিল, এত কম সময়ের মধ্যে আদৌ সব প্রক্রিয়া শেষ করা সম্ভব কিনা। এই বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়েছি, এই বছরের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে সুপ্রিম কোর্টের আগের রায় যোগ্য শিক্ষকদের বেতন দেওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এদিনের রায় সেই বিষয়টি নিয়েও জটিলতা কাটতে চলেছে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের কিভাবে বেতন দেওয়া যায় সে নিয়ে চিন্তায় ছিলাম। ক্ষোভ, হাহাকার, কষ্ট। চাকরি হারানোর পর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের গলায় ছিল হতাশা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিলেও সেই হতাশা কাটল না। শীর্ষ আদালত 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু সেই দিনটিকে মৃত্যুদিন হিসেবে ধার্য করে দেওয়া হলো বলে মনে করছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তাদের দাবি, যত বছর পর্যন্ত সার্ভিস টাইম রয়েছে অর্থাৎ 60 বছর পর্যন্তই চাকরি করতে দিতে হবে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ কলকাতায় ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ঢেউ ওঠে অবস্থান এলাকায়। একে অপরের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে ওঠেন। অল্পক্ষণই স্পষ্ট হয়ে যায় 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন তারা। কিন্তু তারপর সেই উত্তর আপাতত কালের গহরে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে চাকরিহারারা এক শিক্ষক অরবিন্দ মজুমদার বলেন, খুব একটা অস্বস্তি কমার কিছু দেখতে পাচ্ছি না, কারণ 31শে ডিসেম্বর আমার মৃত্যুদিন বলে দেওয়া হলো, ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। সেটা কি করে সাময়িক স্বস্তি হতে পারে? এটা অন্যায়। আমরা সঠিকভাবে চাকরি পেয়েছি, আমাকে আদালত যোগ্য বলছে। তাহলে কেন 31শে তারিখ পর্যন্ত চাকরি করব? যতদিন চাকরি থাকার ততদিন চাকরি করব। ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বাংলায় বিপুল বিনিয়োগও হয়েছে, যদিও তা স্বীকার করে না বিরোধীরা। তবে বিরোধীদের অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বাংলায় বিপুল বিনিয়োগও হয়েছে, যদিও তা স্বীকার করেন না বিরোধীরা। তবে বিরোধীদের অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু খাতায় কলমে নয়, রাজ্যে বিনিয়োগ যে বাস্তবেও হয়েছে যেন তারই প্রমাণ দিলেন তিনি। আগামী 21শে এপ্রিল শালবনীতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস এবং তার পরদিন গোয়ালতোড়ের সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে বলেই আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, শিল্পের নতুন গন্তব্য বাংলা। আগামী 21শে এপ্রিল দুপুর 2টায় শালবনীতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস। যতদিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, তার ফলে চাহিদা বাড়ছে। আগে মানুষ এসি ব্যবহার করতো না, এখন প্রায় সকলে ব্যবহার করেন। 11% বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। দেউচা পাচামি হয়ে গেলে আগামী 100 বছর সমস্যা থাকবে না।
বিদ্যুতের দাম কমে যাবে, আমরা দাম বাড়াই না, সিএসসির দাম বাড়ায়, এটা আমাদের হাতে নেই। যত পাওয়ার প্ল্যান্ট তত দামে ভারসাম্য আসবে। বলে রাখা ভালো, শালবনীতে 800 মেগাওয়াট করে 2টি প্ল্যান্ট তৈরি হচ্ছে। জিন্দালরা 16,000 কোটি টাকার উপর বিনিয়োগ করছেন। তিনি আরও বলেন, সাগরদিঘিতে পাওয়ার প্ল্যান্টের কাজ চলছে, দুর্গাপুর বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্টের কাজ চলছে, সাঁওতালডিহিতেও চলছে। বাংলা জুড়ে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। তার ফলে বাড়বে কর্মসংস্থান, আয়ও বাড়বে। এখন আর লোডশেডিং হয় না। এরপর আগামী 22শে এপ্রিল দুপুর 12:30টায় গোয়ালতোড়ে সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জার্মানির এক সংস্থা এই প্রকল্পের জন্য 80% আর্থিক বিনিয়োগ করেছে, বাকি টাকা দিচ্ছে রাজ্য সরকার। 757 কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্পটি তৈরি হয়েছে। এছাড়া ওই দিন 25টি দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে 15টি জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে সেগুলি যাবে দীঘায়, বাকি 10টি থাকবে কলকাতায়। উল্লেখ্য, 2011 সালে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কৃষি ও শিল্প একসঙ্গে নিয়েই এগোবেন। সে কথাকে পাথেয় করে এগিয়ে রাজ্য বেড়েছে কর্মসংস্থানও। যে বাংলা এখন শিল্পপতিদের এবং শিল্পের আনাগোনা, বাংলায় ইন্ডাস্ট্রিয়াল একটা নতুন ডেস্টিনেশন তৈরি করে দিয়েছে। আগামী 21 তারিখে বেলা 2টায় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে, আপনারা একটা জিনিস জানেন, যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে, অনেক মানুষ অন্য জায়গা থেকে এসব এখানে বসবাস করছে, তাদেরও পাওয়ার আমাদের যোগাতে হয়। ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে, অস্বাভাবিক হারে বেড়েছে। তারপরে ধরুন, আগেকার দিনের লোকেরা এত এয়ার কন্ডিশন ইউজ করতো না, কিন্তু এখন এটা একটা মিনিমাম নিড হয়ে গেছে অনেকের জন্য। ফলে 2011-তে যে সংখ্যাটা ছিল মাত্র 1,07,00,000, এখন সেটা বেড়ে হয়েছে 2,30,00,000। অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে। নয়াগ্রামে ফের হাতি মৃত্যুর ঘটনা ঘটল। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়ছড়িয়া বড়শোল এলাকায় রহস্যজনকভাবে ধান জমির কাছ থেকে উদ্ধার হলো একটি মৃত হাতি। ঘটনায় বন দপ্তরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। নয়াগ্রামে ফের হাতি মৃত্যুর ঘটনা ঘটল। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়ছড়িয়া বড়শোল এলাকায় রহস্যজনকভাবে ধান জমির কাছ থেকে উদ্ধার হলো একটি মৃত হাতি। ঘটনায় বন দপ্তরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জঙ্গল লাগোয়া জমিতে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় মানুষজনের নজরে আসে এলাকায় দুটো হাতি ঘোরাফেরা করছে। পরে হাতি দুটোকে তাড়িয়ে দিতেই দেখা যায় ধান জমির একেবারে কাছে একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বন দপ্তরে খোঁজ দেন স্থানীয়রা। খবর পেয়ে বন দপ্তরের লোকজন হাতিটিকে উদ্ধার করে। পাশাপাশি হাতিটির মৃত্যু কিভাবে হলো ময়নাতদন্তের ব্যবস্থা করে তা জানার চেষ্টা করছেন। তবে বারবার নয়াগ্রাম এলাকায় হাতি মৃত্যুর ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এলাকাবাসীর দাবি, হাতি প্রতিদিন এলাকায় ক্ষয়ক্ষতি করলেও হাতি তাড়াতে বন দপ্তরের কোনো ভূমিকা নেই। গ্রামবাসীদের হাতি তাড়ানোর কোনো সামগ্রী দেওয়া হয় না। নামো এবার নিচে নামো ফাঁকা করো নাম
সকাল 6:30 নাগাদ আমার স্টাফ হাতি কালকে কিছু ঢুকেছে কলাকুণ্ডা থেকে। তার খবর নিতে গিয়ে দেখছে বড় ঝরিয়ার দিক ওখানে একটা জমিতে ধান জমিতে একটা হাতি পড়ে আছে। তো ইনিশিয়ালি বললো যে মারা গেছে। তো তৎক্ষণাৎ আমরা কিছু এপিসি মেম্বারকে ফোন করলাম, বললো হ্যাঁ মারা গেছে। তো আমরা তখন সব স্টাফ মিলে গিয়ে দেখলাম যে মারা গেছে। তো হাতি উপর থেকে বাইরে থেকে সেরকম কোনো ইনজিওর পোর্শন দেখতে পাওয়া যায়নি। তো আমরা ওইটাকে পোস্টমর্টমের জন্য আমরা তুলে নিয়ে ঝাড়গ্রামের লালগড় রামগড় সহ একাধিক স্কুলে চুরির ঘটনায় পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেপ্তার 1 শতাধিক স্কুলে চুরির স্বীকারোক্তি অভিযুক্ত। ঝাড়গ্রামের লালগড় রামগড় সহ একাধিক স্কুলে চুরির ঘটনায় পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেপ্তার 1 শতাধিক স্কুলে চুরির স্বীকারোক্তি অভিযুক্ত। লালগড়ের রামগড় সহ পার্শ্ববর্তী জেলার একাধিক স্কুলে চুরির ঘটনা ঘটেছিল গত কয়েকদিন ধরে। সেই ঘটনা তদন্ত করতে নেমে পুলিশের চোখ কপালে। কোনো দল না, একা ওই ব্যক্তি দিলীপ দাস এই গোটা অপারেশন চালাতো। বাড়ি থেকে কাজের নামে বেরোনোর সময় ব্যাগে তালা ভাঙার কাঁটা সহ একাধিক প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হতো। তারপর নির্দিষ্ট স্কুল এলাকায় 2 থেকে 3 দিন র্যাকি করত। তারপর সুযোগ বুঝে ওই স্কুলে অপারেশন চালাতো। যাওয়ার সময় স্কুলের সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যেত তাকে যাতে ধরা না যায়। যেহেতু খালি টাকা চুরি করত, তাই চুরি যাওয়া মাল কোথাও বিক্রির বিষয় ছিল না। চুরি করা হার্ডডিস্ক সে ফেলে দিত পার্শ্ববর্তী কোনো নদীতে, যাতে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। আর এর জেরেই প্রাথমিক অবস্থায় সমস্যায় পড়তে হয় পুলিশকে। এরপরই লালগড় থানার আইসি পুরনো সোর্স কাজে লাগাতেই বিষয়টা সামনে আসে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে। আর কিছুক্ষণ দেরি হলেই সে উড়িষ্যার একটি স্কুলে পরবর্তী অপারেশনের জন্য যাচ্ছিল বলে জেরায় পুলিশকে জানিয়েছে। এখনও প্রায় 100-এরও বেশি স্কুলে চুরি করেছে বলে জেরায় জানায় দিলীপ দাস। ঠিক আছে, দয়া করে আসতে চলে যাবে রিমান্ড করে। হ্যাঁ, নমস্কার মিডিয়া বন্ধু, আপনাদের জানাই যে গত 29 এবং 30 রাতে, মার্চ মাসে 29 এবং 30 তারিখ রাতে রামগড় মুখ্যদা সুন্দরী হাই স্কুলে একটি চুরির ঘটনা ঘটে। একজন চোর রাতে প্রাচীর টপকিয়ে স্কুলের গেট ভেঙে কিছু টাকা পয়সা পেপার সে নিয়ে যায়। ওই স্কুলেরই প্রেসিডেন্ট শ্যামসুন্দর হাঁসদা, উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে 1 তারিখে। তার বেটিতে লালগড় থানার 35/25 নম্বর কেসটা 334/1 এবং 303/2 ধারাতে, বিএনএস ধারাতে আমরা কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি। ইনভেস্টিগেশন চলাকালীন আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যথেষ্ট দক্ষতার সঙ্গে ইনভেস্টিগেশন করেন এবং বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি এবং তার সন্ধান চলে, অনুসন্ধান চলতে থাকে। তারপরে ও গত রাতে অর্থাৎ আজকের দিনই হয়ে যাচ্ছে ডেটটা, আজকে রাতে ওকে রামগড় কাঁটাপাহাড়ি হেলথ সেন্টারের সামনে থেকে ওকে আমরা অ্যারেস্ট করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ও বিভিন্ন স্কুলে এরকম ধরনের প্রিভিয়াসলি অনেক চুরি করেছে। পাশের জেলাগুলোতেও ও বিভিন্ন স্কুলে এই ধরনের চুরি করেছে এবং ফার্দার ওর আরো বেশ কিছু স্কুলে এরকম চুরি করার প্ল্যান ওটা ছিল, যেটা আমরা পুরোটাই ভেস্তে দিতে পেরেছি। মূলত যে সাইকো, সেটা তো আমরা বলতে পারবো না। ওকে আমরা মেডিকেল
বলে আমাদের এরকম বলা যায়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত শাকারি বাজার এলাকায় জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই লরি। জানা যায় লরিটি খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাকারি বাজার এলাকায় জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে উল্টে যায়। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। প্রচন্ড গরম থেকে স্বস্তি, ঝাড়গ্রামের স্বস্তির বৃষ্টি। টানা কয়েকদিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তি মিলল ঝাড়গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ। প্রচন্ড গরম থেকে স্বস্তি, ঝাড়গ্রামের স্বস্তির বৃষ্টি। টানা কয়েকদিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তি মিলল ঝাড়গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা হয়েছিল সকলের। পারদ চড়েছিল 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দুপুরের পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল। গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি না হওয়ায় চাষের কাজও ব্যাহত হচ্ছিল। মাঠে ফাটল ধরছিল, জলের তীব্র ঘাটতিও দেখা দিচ্ছিল গ্রামীণ এলাকাগুলিতে। অবশেষে বৃহস্পতিবার দুপুরের পর ঝাড়গ্রাম শহর সহ গোয়ালতোড়, লালগড়, বিনপুর, সাঁকরাইল, নয়াগ্রাম সহ একাধিক ব্লকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও মেঘের গর্জন। হঠাৎ এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরাও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনেও এইরকম বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জুড়ে। বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা নেমে এসেছে, ফলে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বেলদা থানা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। সেই মতো বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিন উক্ত শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপন বাউ, ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল, বেলদা থানা ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাহু সহ অন্যান্যরা। আমি একটা দিয়ে দিই। যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উৎসর্গ, এটা আমরা পুলিশরা নিয়মিতভাবে করি। এর আগে এই ধরনের প্রোগ্রাম করেছিলাম। আমাদের সঙ্গে ডাক্তারবাবুরা ওনারা এসছেন, ওনারা সকাল থেকে এই প্রোগ্রামে যারা রক্ত দিচ্ছেন তাদের কাছ থেকে
সমস্ত রকম ভাবে যা করণীয় সেটা ওনারা করছেন। আমি বেলদা থানার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন। আর এই যাবৎ আমি শুনলাম এখন অব্দি 21 জন রক্তদান করেছেন। আমি আশা রাখবো আরো যারা এখানে উপস্থিত আছেন সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করবেন এবং আরো রক্ত দেবেন। আমরা একটা ভালো ইউনিট রক্ত এখান থেকে পাবো। আগামী দিনেও আমরা এরকম ভাবে অংশগ্রহণ করতে পারবো এই আশ্বাস রাখি। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।